আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হোপফুলি দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, গত ক্লাসে আমরা হচ্ছে ১ নাম্বার অঙ্কটা করছিলাম। আজকে আমরা ২ নাম্বার দেখব। আজকেরটাও গত দিনেরটা এবং আজকেরটা এই ২ টা একটু মোটামুটি বেসিকের উপর। দেন আগামী ক্লাস থেকে মানে আগামী দিন থেকে আমরা অ্যাডভান্সে চলে যাব, যেগুলো একটু ক্রিটিক্যাল, পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন পড়ার পরে বলবেন, সমস্যা নাই। দেখেন, শুরুতে এখানে বলছে সদরপুর লাইব্রেরি শোড দ্য ফলোয়িং ব্যালেন্স শিট ইন ২০১৭। প্রথমেই দেখেন আমাদের ১৭ সালের একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, যেখানে এক্সপেন্স ডিউ বলছে ৩৫০ টাকা, ক্যাপিটাল ফান্ড বের করা আছে ৩৯,৬৫০, আর সম্পদ পাশে ফার্নিচার, বুকস, ইনভেস্টমেন্ট, ক্যাশ অ্যাট ব্যাংক এগুলো দেওয়া আছে। এখন আমার কথা হলো, আপনারা গত ক্লাসে যারা ছিলেন বা গত অঙ্ক যারা দেখছেন, আমাদের প্রশ্নে কি কোনো ব্যালেন্স শিট দেওয়া থাকতো? মানে দেওয়া ছিল গত ক্লাসেরটা? গত ক্লাসেরটা এই যে অঙ্ক, শুধু কি দেওয়া না, ছিল দেখেন তো, একটা রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট দেওয়া ছিল এবং আর কিছু সমন্বয়। এখন এই অঙ্কটার শুরুতেই আমাদের কি দেওয়া আছে? শুরুতে দেওয়া আছে একটা ব্যালেন্স শিট। আমি বলছিলাম যে আমাদের করণীয় বিষয় ৩টা। কয়টা ছিল করণীয় বিষয়? ৩টা। ১ নম্বরে ওপেনিং ব্যালেন্স শিট বা ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করতে হয়। ২ নম্বরে হলো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। ৩ নম্বরে হলো ব্যালেন্স শিট, তাই তো? তাহলে যার মধ্যে ১ নাম্বারটা বলছিলাম কি, এটা মাঝে মধ্যে আমাদের ওয়ার্কিংও করা লাগতে পারে, তাই তো? এই যে ৩টা রিকোয়ারমেন্ট ছিল। ১ নাম্বারে ছিল ওপেনিং ক্যাপিটাল ফান্ড, ২ নাম্বারে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট অর অ্যাকাউন্ট, ৩ নাম্বারে ক্লোজিং ব্যালেন্স শিট। বলছিলাম যে এইটা ওয়ার্কিংয়ে করা লাগতে পারে বা অনেক সময় অঙ্কে দেওয়াও থাকতে পারে। এই অঙ্কে শুরুতেই দেখেন একটা ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করে দেওয়া আছে শুরুতেই। এই যে একদম শুরুতেই কি ক্যাপিটাল ফান্ড বের করা আছে? হ্যাঁ, আছে। তাহলে আমাদের কিন্তু ওপেনিং ক্যাপিটাল ফান্ড বা যেটা আমরা ওয়ার্কিংয়ে গত ক্লাসে করছি ওটা করতে হবে না। তারপরে আসেন পরবর্তীতে প্রশ্নে কি দেওয়া আছে, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট ফর দ্য ইয়ার এন্ডিং ৩১শে ডিসেম্বর ইজ গিভেন বিলো। এখানে রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট আছে, রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট মানে প্রাপ্তি এবং প্রদান। এই যে রিসিপ্ট, যতগুলো প্রাপ্তি আছে আর এখানে পরিশোধ বা প্রদান আছে ডান পাশে। দেন নিচে দেখেন কি বলছে, ইউ আর আস্কড টু প্রিপেয়ার অ্যান ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। এখানে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার কি বলছে? অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট বলছি। আচ্ছা, আমি বলছিলাম অ্যাকাউন্ট হলে ছকটা হবে কিভাবে, এক্সপেন্ডিচার মানে খতিয়ানের মতো, বিবরণ টাকা তথা এক্সপেন্ডিচার টাকা, ইনকাম টাকা, এইভাবে ছক কাটতে হবে। আর স্টেটমেন্ট হলে বিবরণ টাকা টাকা। তাহলে আমরা অ্যাকাউন্ট পাইলাম। আর করতে বলছি কি ব্যালেন্স শিট। আর হ্যাঁ, আমাদের বুঝতে সমন্বয় আছে পেরেছি। ৩টা। আমরা উপরে তথ্য সব দেখার আগে দেখি সমন্বয় ৩টা কি কি বলছে। ১ নাম্বার সমন্বয় বলছে সাবস্ক্রিপশন ইনক্লুড টাকা ৫০০ রিসিভড ইন অ্যাডভান্স। তাহলে এটা কি সাবস্ক্রিপশন অ্যাডভান্স বলছে, অগ্রিম? তারপরে বলছে হচ্ছে, হ্যাঁ, আমরা জানি হচ্ছে অগ্রিম থাকলে কি করতে হয়, বাদ দিতে হবে। অগ্রিম বাদ দিতে হয়, আর আয়ের অগ্রিম হলো দায় পাশে বসে। তারপরে বি নাম্বারে বলছে প্রোভাইড ফর আউটস্ট্যান্ডিং স্যালারিজ ৩০০ টাকা। আউটস্ট্যান্ডিং মানে বকেয়া। বকেয়া কি করতে হয় আমাদের? যোগ করতে হয়। তাহলে স্যালারিজের সাথে যোগ করব, আর খরচের বকেয়া দায় পাশে বসে। আর সি নাম্বারে বলছে বুকস টু বি ডেপ্রিসিয়েটেড অ্যাট 10% পার অ্যানাম। অবচয় দেওয়া আছে। সমন্বয় ৩টা কি সহজ না? ১ নাম্বারটা অগ্রিম, ২ নাম্বারটা বকেয়া, ৩ নাম্বারটা অবচয়। এইটুকু কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে ওকে, পারছি। তাহলে এবার আমরা একটু দেখি। ভাই সবাই একটু আমাকে বলবেন, রিসিপ্ট পাশে যে এন্ট্রিগুলো থাকে এর মধ্যে মূলধন জাতীয় কয়টা নাম লিখে দিছিলাম বা দেখাইছিলাম, যে যেগুলো দায় পাশে বসে? 4টা, মনে আছে? এই লিগ্যাসি, ডোনেশন আর ফান্ড। আরেকটা লাইফ মনে নেই। মেম্বার ফি, লিগেসি, ডোনেশনের বড় অ্যামাউন্ট হতে হবে, আর কি যে কোনো ফান্ড। যেকোনো। এই 4টা দায় পাশে বসবে, আর বাকিগুলো কি সব আয়, ঠিক আছে? তাহলে আপনারা এখন দেখে আশা করি বলতে পারবেন যে কোনগুলো এখানে আয় দায় আছে কিনা। দেখেন শুরুতে আছে ব্যালেন্স বিডি, যেটা আমরা জানি ওপেনিং সম্পদ। তারপর আছে দেখেন ইন্ট্রান্স ফি, সাবস্ক্রিপশন, সেল অফ ওল্ড নিউজ পেপার, হায়ার অফ লেকচার হল, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। এই যে 5টা আয় আছে মানে 5টা টাকা আছে রিসিপ্ট, ব্যালেন্স বিডি বাদে,
এই 5টার মধ্যে একটাও কি আমাদের দায় আছে বলেন তো? মূলধন জাতীয় আছে একটাও? না। সবাই একটু না বুঝলে বললেন, ঠিক আছে? তাহলে আমাদের দায় পাশে বসার মতো একটাও নাই। তাহলে ইন্টারেস্ট ফি থেকে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট সবগুলোই আমাদের আয়ের মধ্যে বসবে। আর যেটার যা সমন্বয় আছে ওইটা কাজ করব। আমরা দেখছি শুধু সমন্বয় আছে সাবস্ক্রিপশনের সাথে, আর বাকিগুলো সরাসরি বসে যাবে। এবার আসেন ডান পাশে, ব্যয় পাশে। ব্যয় পাশে পোস্টেজ অ্যান্ড স্টেশনারি। ভাইয়া জি বলেন। ভাইয়া আপনি হচ্ছে 1141 পেজ থেকে করাচ্ছেন না? C2। এইটা নতুন বইয়ের সাথে হয়তো পেজ নাম্বার নাও মিলতে পারে, ঠিক আছে? এটা আগের বছরের বই তো একটু এদিক ওদিক হতে পারে। ও আচ্ছা ভাইয়া। আচ্ছা 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 ভাইয়া, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার সবাই একটু দেখেন পেমেন্ট পাশে খেয়াল করেন। আমরা পেমেন্ট পাশে দেখেন পোস্টেজ অ্যান্ড স্টেশনারি বাবদ ব্যয় করছি, এটা ডাক মাসুল 100% ব্যয়। বুকস অ্যাকাউন্ট, লাইব্রেরির ক্ষেত্রে বই কি সম্পদ না বলেন? তাহলে এটা কি সম্পদ? হ্যাঁ, সম্পদ। তারপরে আছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, মানে হলো বকেয়া খরচ। আর আমি গতদিন বলছিলাম পেমেন্ট পাশে যদি কোনো দায় থাকে সেটা হচ্ছে আগের বছরের দায়। তাহলে এখানে এটা দায় পাইলাম, একটা সম্পদ পাইলাম। বুকস হলো সম্পদ, আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হলো দায়। তারপরে রেন্ট আছে ব্যয়। ইনভেস্টমেন্ট কি সম্পদ না বলেন? আর স্যালারিজ হলো ব্যয়। তাহলে আমরা এই যে প্রশ্নটা দেখছি সমন্বয়ের পাঠ, এবং এইখান থেকে এই পর্যন্ত এইটুককে আমরা বুঝতে পারছি যে এর মধ্যে চিনি না বা বুঝি নাই, নতুন এন্ট্রি এমন কিছু আছে? কারো কাছে? পোস্টেজটা কি ব্যয়? হ্যাঁ, পোস্টেজ হচ্ছে, আমি বলছিলাম গত ক্লাসে ডাক মাসুল ছিল না, হ্যাঁ হ্যাঁ, সেই ডাকও তার, ঠিক আছে? ঠিক আছে। ওইটা একটা ব্যয়। আচ্ছা, পরে যে আসছেন সেও প্রশ্ন মানে যদি কোনো সমস্যা মনে হয় বললেন, ঠিক আছে? তাহলে আমরা একটু শুরু করি। সবাই দেখেন, আমরা জানি ফার্স্টে আমরা বের করি ওপেনিং ক্যাপিটাল ফান্ড, যেখানে ওপেনিং সম্পদ এবং ওপেনিং দায় বসে। ওপেনিং সম্পদ এবং ওপেনিং দায় বসে। এইটা আমাদের এই অঙ্কে করা লাগে নাই, কারণ ওরা এখানে করে দিছে, ঠিক আছে? তা আমি একটু প্রমাণ দিই, একটু মানে আমরা যেভাবে করছিলাম। আমি বলছিলাম ওপেনিং সম্পদ 3টা জায়গা থেকে খুঁজতে হয়, তাই না? 1 নাম্বারে কি এই ব্যালেন্স বিডিটা বসে না? 2500 টাকা। দেখো তো এই যে ব্যালেন্স এই পাশে সম্পদ পাশে ক্যাশ অ্যাট ব্যাংক লিখে 2500 লিখছে। আচ্ছা, এইটাকে আপনারা চাইলে ক্যাশ ইন হ্যান্ডও লিখতে পারেন, ওপেনিং ক্যাশ লিখতে পারেন, শুধু ক্যাশ লিখতে পারেন, ব্যালেন্স বিডি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবার আসেন এর বাইরে, এইখান থেকে কোনো সম্পদ নাই। আর আমি আরেকটা কথা বলছিলাম, পেমেন্ট পাশে কোনো দায় যদি থাকে সেই দায়টাও ওপেনিংয়ের মধ্যে বসে। এখানে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স পেইড আছে কয় টাকা? 300। এই দেখেন তো এখানে এক্সপেন্স ডিউ দায় পাশে 350 বসাইছেন। ওকে। আর বাকি এই সম্পদগুলো এখানে প্রশ্ন দেওয়া নাই, এরা 1 তারিখে যে সম্পদ নিচে থাকার কথা ওরা একবারে ভিতরে দিয়ে দিছে। এবার এই সম্পদ থেকে দায় বাদ দিয়ে ক্যাপিটাল ফান্ড বের করা আছে। আমার কথা হলো, আমরা জানি এই রিসিপ্ট অ্যান্ড পেমেন্টের মধ্যে যে এন্ট্রিগুলো থাকে একবার বসে। এবার আমরা শুরু করব, ঠিক আছে? দেখি, ফার্স্টে আসেন ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। যখন এখানে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট বলছিল, অ্যাকাউন্ট বললে আমরা ছকে বাম পাশে নেব এক্সপেন্ডিচার বা ব্যয়, ডান পাশে নেব ইনকাম, মানে এক্সপেন্ডিচার টাকা, ইনকাম টাকা। আমরা আসি এক্সপেন্ডিচার থেকে, আসি ব্যয় থেকে। এই পেমেন্টের মধ্য থেকে বলেন তো ব্যয় আছে কতগুলা? পোস্টেজ কি ব্যয়? অবশ্যই ব্যয়। রেন্ট ব্যয়। স্যালারিজ, তাহলে কয়টা ব্যয় পাইছি আমরা? 3টা। এই 3টার মধ্যে সমন্বয় আছে শুধু দেখেন বি নাম্বারে, স্যালারিজে বকে আছে, আছে বলেন? আর বাকি 2টা বসে যাবে। দেখেন এবার এক্সপেন্ডিচার পাঁচটা একটু খেয়াল করেন। পোস্টেজ আমরা সুন্দর করে 860 বসাই দিছি। রেন্ট আমার যেটা ছিল 4400 বসাই দিছি। স্যালারি ছিল 3300, এর সাথে আমরা এই যে 2 নাম্বার সম্বন্ধে বকে আছে 300, ওটা যোগ করছি। তাহলে এই পর্যন্ত কি বুঝছেন যে পেমেন্ট পাস থেকে ব্যয়গুলো খুঁজে পাইছেন? রেসপন্স করবেন, ঠিক আছে? এর 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 বাইরে সমন্বয় দেখেন তো নতুন কোনো ব্যয় আছে কিনা। এই যে 3 নাম্বারে অবচয়, অবচয় বইয়ের উপর কত % বলছে? 10%। ওকে, এই দেখেন, হ্যাঁ প্রতি বছর। আমি আগে গত ক্লাসে বলছি, আবারও বলতেছি, নর্মালি আমি অবচয় কাটতে বলছি কোনো ডেট না থাকলে ওপেনিং সম্পত্তির উপর।
দেখেন তো ওপেনিং ক্যাপিটাল ফান্ড ওপেনিং বুকস কয় টাকা আছে? 20,000। এই 40,000। 20,000 দেখেন এটা বই, ঠিক আছে, আমাদের আমাদের এটা খেয়াল করেন। এখন এই 20,000 টাকার মধ্যে অবচয় রেট কত পার্সেন্ট? 10%। 10%। 20,000-এ 10% কাটলে দেখেন অবচয় 2,000 টাকা। তাহলে বলেন তো ব্যয় পাস সবাই এক্সপেন্ডিচার সাইড আশা করি বুঝতে পারছেন। আর তো এক্সপেন্ডিচার দেখতেছেন না, আছে কোনো এক্সপেন্ডিচার? নাই। এবার আসেন আমাদের ইনকাম সাইডে আসি। ইনকাম সাইডে সব রিসিপ্ট থেকে নিতে হবে, রিসিপ্ট থেকে আয়গুলো খুঁজে বের করি। এই যে এন্ট্রান্স ফি, সাবস্ক্রিপশন, সেল অফ ওল্ড নিউজ পেপার, হল, হায়ার অফ লেকচার হল, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এই 5টাই তো আয়। এই 5টার মধ্যে সমন্বয় আছে কোনটা শুধুমাত্র? শুধু সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশনে আছে। এখানে কি অ্যাডভান্স আছে না বলেন? হ্যাঁ, ওকে, অগ্রিম। তাহলে অ্যাডভান্স থাকলে বাদ দিতে হয়। আর বাকিগুলো দেখেন যেমন আছে বসাই দিছি। এবার ইনকাম সাইড দেখেন, এন্ট্রান্স ফি 1500 বসাই দিছি, সাবস্ক্রিপশন থেকে অ্যাডভান্স বাদ দিছি আমরা। এবার সেল অফ ওল্ড নিউজ পেপার যেমন আসে বসাই দিছি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এই যে যেমন ছিল, হায়ার অফ লেকচার হল যেমন আছে বসাই দিছি। তাহলে ইনকাম সাইড এবং এক্সপেন্ডিচার সাইড কারো কোনো প্রশ্ন থাকলে একটু করবেন প্লিজ। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারে আর একটু সংক্ষিপ্ত করে বোঝাবেন, আমি তো মাত্র জয়েন্ট হলাম। আচ্ছা, মাত্র জয়েন্ট হয়েছেন, ঠিক আছে, আমি দেখি চেষ্টা করছি। তাহলে আমি একটু শেষ করি এখান থেকে। আর যারা এতক্ষণ ছিলেন কোনো প্রশ্ন আছে? এতক্ষণ যারা, না ভাইয়া। ওকে ঠিক আছে। তাহলে এবার আমাদের কাজ কি, এই দেখতে হবে টোটাল ইনকাম কয় টাকা হয়েছে। টোটাল ইনকাম হয়েছে 12,475, আর টোটাল এক্সপেন্স যোগ করব, দেখব কোনটা বেশি। এই অঙ্কে আমাদের ইনকাম বেশি। ইনকাম কয় টাকা বেশি? 1,615 টাকা। এই যতটুকু বেশি হয়েছে ওইটা আমার এখন নাম দিতে হবে। এই নর্মালি এটা নিট ইনকাম, কিন্তু আমি আগের দিনে বলছিলাম যে আমাদের হলো নন প্রফিটে তো ইনকাম বা প্রফিট লেখা যায় না, এখানে লিখতে হয় এক্সেস অফ ইনকাম। কি লিখতে হয়? এক্সেস অফ ইনকাম। তাই আমরা লিখছি এখানে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, মানে আয়ের চেয়ে ব্যয় বেশি। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। আর পরে যে আপু আসছেন তার জন্য একটু বলি আমি, যে আমাদের এখানে ওরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করতে বলছে, এই জন্য আমরা এক্সপেন্ডিচার টাকা, ইনকাম টাকা, এই ছকটা কাটছি। এখানে সব ইনকাম নিব, ইনকাম নিতে হয় রিসিপ্ট সাইড থেকে। এই পাশে নিব এক্সপেন্ডিচার ব্যয়, ব্যয় নিতে হয় পেমেন্ট সাইড থেকে। এখন এর মধ্যে আমরা ইনকাম দেখছিলাম, এই দেখেন সবাইকে আবার একটু বলি সবার উদ্দেশ্যে, রিসিপ্ট সাইড থেকে ডোনেশনের বড় অ্যামাউন্ট, লাইফ মেম্বার ফি, লিগেসি আর যে কোনো ফান্ড, এই কয়টা বাদে সব হলো ইনকাম নর্মালি। তাহলে এখানে ওই 4টার একটাও নাই, তাহলে সবগুলো ইনকাম পাশে নিয়ে নিছি। এই যে ইনকাম পাশে সবগুলো নিছি, এই 5টাই নিছি। এবং এই 5টার মধ্যে শুধু সাবস্ক্রিপশনে অগ্রিম ছিল, ওইটা আমরা বাদ দিছি। এবার ব্যয় নিব পেমেন্ট পাস থেকে। পেমেন্ট পাশে ব্যয় দেখছি পোস্টেজ ছিল, রেন্ট ছিল আর স্যালারি ছিল, এই 3টাই বসাইছি, যার মধ্যে সমন্বয় ছিল শুধুমাত্র স্যালারি যে বকেয়া, যেটা যোগ করছি। এরপরে এর বাইরে একটা মাত্র আমাদের ব্যয় ছিল সমন্বয়, সেটা হলো অবচয়। অবচয় 10% বলছে বইয়ের উপরে, সে বইয়ের মূল্য ছিল উপরে 20,000 টাকা, তার উপর 10% কাটছি। এটা গেল মোটামুটি রিভিউ করলাম একটু। এখন আসি, সবাই ব্যালেন্স শিটটা খেয়াল করবেন সবাই প্লিজ, ঠিক আছে? ভাইয়া, জি, ভাইয়া এখানে যে অবচয়টা কেটেছি বইয়ের উপরে 20,000 টাকায় হচ্ছে 10% করে 2,000 টাকা এসেছে। হ্যাঁ আমরা কি শুধুমাত্র ওই অবচয়ের টাকাটুকুই বসাবো? হ্যাঁ, আমাদের তো এটা ব্যয় নিচ্ছে আমরা, এখানে এক্সপেন্ডিচার না, এর মধ্যে তো অবচয়টাই বসাবেন। আর বইয়ের হিসাব নিকাশ তো, বই তো সম্পদ লাইব্রেরির জন্য, সেটা ব্যালেন্স শিটে আসবে এখন, ঠিক আছে? ওকে, এবার খেয়াল করেন আমাদের ব্যালেন্স শিটের ছকটা দেখেন, লাইবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল ফান্ড বাম পাশে নিয়েছি, আর ডান পাশে হচ্ছে অ্যাসেটস আর টাকা, এই হলো ছক। আমরা সম্পদগুলো আগে আসি, ঠিক আছে? সবাই একটু খেয়াল করবেন, সম্পদ সাইডে প্রথমে ব্যালেন্স সিডি নিতে বলছিলাম, দেখেন তো ব্যালেন্স সিডি কয় টাকা আছে একটু বলেন তো। বিডি ছিল 2500, সিডি কত আছে? 1565। এই দেখেন ক্যাশ অ্যাট ব্যাংক লিখে 1565 বসাইছি। এরপরে 1 তারিখে সম্পদগুলো নিতে হয় বলছিলাম। 1 তারিখে এই উপরে কয়টা সম্পদ আছে? ক্যাশ ব্যতীত, চিন্তা। ক্যাশ ব্যতীত 3টা, ফার্নিচার, বুকস আর ইনভেস্টমেন্ট। তাহলে এখন এই 3টা আসবে। এবার ফার্নিচারের ক্ষেত্রে দেখেন ফার্নিচার ছিল 2500 টাকা,
আমরা কি ফার্নিচারের অবচয় কাটছি কোথাও? না ভাইয়া। তাহলে এই 2500 টাকায় বসাই দিব। আর দেখেন এই পেমেন্ট পাশে কোনো ফার্নিচার আছে? না ভাইয়া। তার মানে হচ্ছে নতুন করে ফার্নিচার আমি কিনিও নাই। তাহলে বছরের শুরুতে 2500 টাকা ছিল, এখনো 2500ই আছে। এবার আসেন বই। বই এখানে ছিল 20,000 টাকা। আর অবচয় কাটছিলাম আমরা কয় টাকা? 2000। তাহলে এই বই হ্যাঁ থেকে ভাইয়া। আমরা 2000 টাকা অবচয় বাদ দিছি। আর পেমেন্ট পাশে কি কখনো কোনো বই আছে? দেখেন তো, এই আছে না 3000 টাকা? হ্যাঁ। পেমেন্ট পাশে যদি বই থাকে, এর মানে হলো আমি নতুন করে বই কিনছি। তাহলে কনসেপ্টটা কেমন হইলো দেখেন, এইখানে 20,000 টাকার বই ছিল, অবচয় 2000 টাকা বাদ দিছি, অবচয় হওয়ার পরে বই আছে 18,000 টাকায়, নতুন করে বই কিনছি 3000, টোটাল হয়েছে 21,000। বইয়ের কাজটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। এবার আসেন ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট এখানে আছে আমি 15,000। এখানে ইনভেস্টমেন্ট আছে 15,000। আর হলো ইনভেস্টমেন্টের তো অবচয় নাই। পেমেন্ট পাশে ইনভেস্টমেন্ট থাকা মানে নতুন করে বিনিয়োগ করছি। পেমেন্ট পাশে ইনভেস্টমেন্ট কয় টাকা আছে? 2000 টাকা। তাহলে এই ইনভেস্টমেন্ট 15,000-এর সাথে নতুন ইনভেস্টমেন্ট 2000 টাকা যোগ করছি। যোগ করলে 17,000 টাকা আমার সম্পদ হয়ে গেছে। আমি আবার একটু বলি, সবাই শুনবেন। 1 মিনিট, ঠিক আছে? প্রথমে বসাবো ব্যালেন্স সিডি। এই 1565 টাকা বসানো শেষ। পরবর্তী কাজ হবে 1 তারিখে ক্যাশ বাদে বাকি সম্পদগুলো নিব, কারণ ক্যাশ তো আমরা সিডিটাই নিব। এখানে 3টা আছে দেখেন, ফার্নিচার, বুকস, ইনভেস্টমেন্ট। এবং এই 3টার সাথে কি কাজ করতে হবে? যদি নতুন করে কিনি যোগ করব, অবচয় হলে বাদ দিব। এখন নতুন করে কিনলে বুঝবো কিভাবে? পেমেন্ট পাশে নর্মালি যদি থাকে কখনো ওই সম্পদ, এটা নতুন করে কেনা বোঝায়। এবার বলেন তো আমাদের অ্যাসেট সাইডে কোনো সমস্যা আছে কিনা কারো? না ভাইয়া। ওকে, আমি আরেকটা কথা একটু বলি আপনাদের সবার উদ্দেশ্যে। সেটা হলো এই দেখেন, অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে এই ক্যাশ আমি কেন নিচ্ছি না, ঠিক আছে? যদি আসে কখনো, আমি একবার বলছি আবার বলি। দেখেন, আমরা জানি এই রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট এর মধ্যে যে এন্ট্রিগুলো আছে এগুলো একবার বসে। এই যে ব্যালেন্স সিডিটা আমি মাত্র নিলাম, এই ব্যালেন্স বিডিটা আমি এইখানে বসাইছি। এইটা তো নর্মালি আমরা ওয়ার্কিং করি বা রিকোয়ার্ড করি, তাই না? তার মানে এর মধ্যে বসানো মানে কি, ওইটা হলো আমার একবার বসানো হয়ে গেছে। এই জন্য ওই এন্ট্রি কিন্তু আর আসে না। বুঝতে পারছেন আমার কথা? এটা সেই ওপেনিং ক্যাশ, ওপেনিং ব্যালেন্স শিটে চলে গেছে। বুঝতে পারছেন না? সমস্যা হয়েছে কোনো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ফাইন ফাইন। তাহলে দায় পাশে আসি ভাইয়া। ও, তার দায় পাশে আসার আগে বলি, এই নিচে যে সমন্বয় আছে, সমন্বয় বকেয়া অগ্রিম দেখেন তো। এ নাম্বারে কি বলছে? সাবস্ক্রিপশন অগ্রিম। সাবস্ক্রিপশন মানে চাঁদা, আমাদের নন প্রফিট অর্গানাইজেশনের জন্য এটা আয়। আয়ের অগ্রিম সম্পদ নাকি দায় বলেন তো? এরকম তাই। দায়। তাহলে এটা দায় পাশে বসবে 500 টাকা। আর স্যালারিজ আছে বকেয়া 2 নাম্বারে। আর স্যালারি মানে বেতন, বেতন বকেয়া, ব্যয়ের বকেয়া কি দায় না? জি ভাইয়া। ওকে, তাহলে এই যে দুইটা এ এবং বি নাম্বারে যে সমন্বয় আছে, দুইটাই কি আমাদের দায় পাশে বসবে। আর অবচয় তো আমরা অলরেডি 2বার বসাই ফেলছি, একবার সম্পদ থেকে বাদ দিছি, আর একবার ব্যয়ের মধ্যে বসাইছি। তাহলে অবচয় নিয়ে কাজ নাই। তাহলে আমরা দায় দুইটা খুঁজে পাইছেন, 500 টাকা, 300 টাকা। এই জি দেখেন তো, ভাইয়া। এরা দায়ের মধ্যে ওই দুইটা নিছে। সাবস্ক্রিপশন অ্যাডভান্স 500 টাকা, আউটস্ট্যান্ডিং স্যালারিজ 300 টাকা, দুইটা যোগ করে 800 টাকা। তাহলে দায় মোটামুটি ক্লিয়ার। এর বাইরে আর কোনো দায় নাই আপাতত, কারণ কি এই আউটস্ট্যান্ডিং এক্সপেন্স যেটা এই যে এটা ওপেনিংয়ের মধ্যে নিয়ে নিছি এক্সপেন্স ডিউ নামে, ওটা তো আর যাবে না। আর এর বাইরে আমাদের এই রিসিপ্ট সাইডে যে 5টা এন্ট্রি ছিল, 5টাই তো আয়। এখানে কোনো লিগেসি নাই, এখানে ডোনেশনের বড় অ্যামাউন্ট নাই, এখানে লাইফ মেম্বার ফি নাই, এখানে কোনো ফান্ড নাই। তাহলে এই অঙ্কের দায় মাত্র 2টা। এখন বাকি আছে ক্যাপিটাল ফান্ড। এই যে দেখেন তো, ওপেনিং ক্যাপিটাল ফান্ড প্রশ্নে কয় টাকা দেওয়া ছিল? 39,650। এর সাথে যোগ করতে হয় এই যে আমরা নিট ইনকাম যেটা বের করছি, যদিও নাম নিট ইনকাম না, এক্সেস অফ ইনকাম 1615। যদি এইটা ব্যয় বেশি হইতো তখন বাদ দিতে হইতো। এই জন্য দেখেন আমরা ক্যাপিটাল ফান্ড কি করছি, এই যে ওপেনিং যেটা বের করছি 39,650, তার সাথে এই যে মাত্র এক্সেস অফ ইনকাম বের করছিলাম 1615, ওইটা যোগ করছি। যোগ করলে 41,265 বের হয়েছে। এবার আমাদের দুই সাইড মিলে যাবে। এটাই হলো এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটায় এখন প্রথম থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? যে পরে আসছেন আপু সেও বলতে পারেন, আর যারা তো আগে ছিল তাদেরও উদ্দেশ্যে বলতেছি, কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া ক্যাপিটাল ফান্ডটা আর একবার একটু বুঝিয়ে দেন। মানে আমাদের মূলত এখানে দেখেন, দায় সাইডে সবসময় ক্যাপিটালের সাথে আপনার নর্মাল অঙ্কে যেমন নিট ইনকাম যোগ করতেন,
উত্তোলন বাদ দিতেন সেম অনুযায়ী সেমভাবেই আর কি এখানে ক্যাপিটাল ফান্ড যেটা আছে আর কি এটা ওপেনিং ক্যাপিটাল ফান্ড ৩৯,৬৫০ এর সাথে নিট ইনকাম থাকলে যোগ করতে হয়। এখন নিট ইনকাম কোথায় আমরা বের করছি এই যে এক্সেস অফ ইনকাম এই ১৬১৫ এটা যোগ করছি। এটা যদি এক্সেস অফ এক্সপেন্ডিচার হইতো মানে এইটা বেশি হইতো টাকাটা এই পাশে থাকতো মানে নিট লসের মতন তাহলে আমরা বাদ দিতাম এইটুকুই বলছি ঠিক আছে। জি ভাইয়া। সবাই একটু বলেন এই অঙ্কটায় কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা ভাইয়া, রিসিভ আর পেমেন্টের এখানে যে ব্যালেন্স দুইটা আছে, এই দুইটা বলতে কি বোঝায়? আচ্ছা রিসিভড মানে তুমি বলো কি বলো তো প্রাপ্তি তাই তো, আর পেমেন্ট মানে হচ্ছে প্রদান মানে প্রাপ্তি প্রদান হ্যাঁ। হিসাবে এটা বা প্রাপ্তি পরিশোধ হিসাব। মূল কথা হলো এই ব্যালেন্স প্রথম যেটা আছে এটা মানে বছরের শুরুতে তোমার হাতে নগদ টাকা ছিল ২৫০০। এখন এর পরে তুমি এই ঘটনা বাবদ এত এত টাকা পাইছো এই ১৫০০ ১০,০০০ ৭৫ এই জন্য সব যোগ করছো করে এইটা হলো মোট প্রাপ্তি। আর এইখান থেকে এই ঘটনাগুলো বাবদ তুমি টাকা পরিশোধ করছো তাহলে এই মোট প্রাপ্তি থেকে এই পরিশোধগুলো বাদ দিলে তোমার হাতে আছে ১৫৬৫ টাকা। মানে হলো ব্যালেন্স বিডি মানে বছরের শুরুতে কয় টাকা হাতে ছিল আর ব্যালেন্স সিডি মানে বছরের শেষে কয় টাকা হাতে আছে। বুঝতে পারছো? যেহেতু বছরের শুরুর হাতেরটা মানে হচ্ছে শুরুর সম্পদ আর শেষের হাতেরটা হলো শেষের সম্পদ, তাই শুরুর সম্পদটা ওপেনিং অ্যাসেটে যায় আর শেষের সম্পদটা ক্লোজিং অ্যাসেটে যায়। ক্লিয়ার রাসেল? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা বাকি আমার এখনো এখানে টাইম আছে ১০ মিনিট, বাকিরা একটু বলেন কারো কোনো প্রশ্ন থাকলে। যদি রিভিউ করা লাগে তাও বলেন, আমি একটু শর্টে রিভিউ করি। তাহলে ভাই আর একটু দিবি ভাইয়া জি বল। ভালো হয়। এই চারটা থাকলে কি ব্যালেন্স শিটে যায় তো? কোনটা ভাইয়া? ওই যে ওই এই চারটা, এই যে চারটা। এই যে এখানে যেগুলো লিখেছে, লাইফ মেম্বার ফিস, ফান্ড, লেগেসি, ডোনেশন, হ্যাঁ এগুলো। এইগুলো হচ্ছে এই চারটা থাকলে দায় পাশে বসতো ব্যালেন্স শিটের। ঠিক আছে? ও, শুধু ওই এক জায়গায় বসবে না? হ্যাঁ হ্যাঁ এগুলো ওই রিসিপ্ট এগুলো থাকে রিসিপ্ট সাইডে। আর প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে যে এন্ট্রি আছে সেগুলো তো আমাদের একবারই বসে তাই না? ঠিক আছে। ভাইয়া আপনি ম্যাথের চ্যাপ্টার কয়টা করাবেন টোটাল? টোটাল বলতে কি আপনাদের পার্ট সি যেহেতু এই সাবজেক্টটা একটু ঝামেলা হয়েছে মানে আগে এখন আমার টার্গেট থাকবে পার্ট সিতে যেগুলো আসে বুঝছেন সেগুলো আগে করানোর ৭টা ৮টা করাইতে হবে অ্যাটলিস্ট, যার মধ্যে একটা হয়তো আমি করাবো না কারণ ওই যে আজগর ভাই হচ্ছে অ্যাকাউন্টিং থিওরিতে আপনাদের ভ্যালুয়েশন করাইছে না গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশন। হ্যাঁ ভাইয়া আচ্ছা এই গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশনটা এখানে আছে ওইটা আমি এখন করাবো না মানে এর এই নন আচ্ছা ভাই, প্রফিটে। আমাদের বলেন। হ্যাঁ রাসেল। আমাদের টাইম তো কম। রোজ প্রতি একটা দুইটা করে ম্যাথ করে আমাদের চ্যাপ্টার গুলো শেষ করে দিবেন, হ্যাঁ আমি বেশি পেঁচাবো না সমস্যা নাই। মানে টাইপ আকারে। হ্যাঁ হ্যাঁ এই যে এই যেমন আজকের অঙ্কটা আমি না দেখাইলেও পারতাম কিন্তু দেখাইছি কেন এই যে আমাদের মনে করো এই যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড দেওয়া থাকলে তোমার কি ধারণা হবে ঠিক আছে, আমি মনে করো আর 5টা অঙ্ক 4টা 5টা করাইলে এই অধ্যায় শেষ করে দেবো ঠিক আছে। মানে আমার নিয়ত থাকবে হচ্ছে এমন যে 5টা 6টা অঙ্ক করালে যেন না ঠিক আছে এই ভাই, অধ্যায়টা তোমার শেষ হয়ে যায়, ওই একই অঙ্ক বারবার করে টাইম নষ্ট করবো না ঠিক আছে। ঠিক আছে। এইটা শেষ করে আমি চেষ্টা করব হলো আপনাদের ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ করাইতে, কারণ ব্রাঞ্চে 4টা অঙ্ক করাইলে অধ্যায় শেষ হবে। তারপরে একটু হোল্ডিং করাইতে হবে, রয়্যালটি আছে, এগুলো মানে শিওর আছে বুঝছেন পার্টসিতে। আর ডিপার্টমেন্ট আছে জি জি। ব্রাঞ্চ চ্যাপ্টার থেকে কি ম্যাথ আসবে? হ্যাঁ এইটা বলতে কি ব্রাঞ্চ এবং ডিপার্টমেন্ট দুইটা মিলে 14 মার্ক আসে বুঝছেন। ব্রাঞ্চ এবং ডিপার্টমেন্ট এটা হলো 5.1 এবং 5.2 মনে হয় বইতে এরকম ঠিক আছে। এই দুইটা মিলে 14 মার্ক আসে। আর হলো এই নন প্রফিট একটা শিওর আসবে, রিসেন্টলি যে ডাবল অ্যাকাউন্ট করাইলাম ডাবল অ্যাকাউন্ট থেকে একটা শিওর আসবে, গুডউইল অ্যান্ড শেয়ার ভ্যালুয়েশন থেকে একটা আসবে। জি জি আরেকবার। এইটার পরে হোল্ডিং শুরু। হ্যাঁ হোল্ডিং করাতে পারি সমস্যা নেই। হোল্ডিং এই চ্যাপ্টারটার নাম হচ্ছে নন প্রফিট। হ্যাঁ নন প্রফিট অর্গানাইজেশন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে এই আর হলো আপনাদের গত ক্লাসটা আমি রেকর্ড করছি এটাও করতেছি, আমি এই মিলনের কাছে দিয়ে দিব না, যাদের লাগবে পরে দেখে নিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে। ভাইয়া হ্যাঁ
ঠিক আছে, ঠিক আছে। বলেন। ভাইয়া যেহেতু আপনি বললেন যে আমাদের 4 থেকে 5টা ম্যাথ করেই হচ্ছে চ্যাপ্টারটা শেষ করে দিবেন, হুম তো যেই অঙ্কটা আজকে করিয়েছেন এটার সিমিলারিটিস এর যদি কোনো আরেকটা এক্সেস হচ্ছে হোমওয়ার্ক দিতেন হ্যাঁ, এইটা তাহলে আসলে আপনারা ভালো এইটাই হয়। বাসায় করেন। মূল কথা কি, এই অঙ্কটার সিমিলার নাই, ঠিক আছে? এই 1 এবং 2 এই 2টা হচ্ছে গিয়ে বেসিক করানোর জন্য। যে আপনারা যেন পরে যখন আমি এই যে 4 নাম্বার এই 4 করাইলে 4 এর মতো 2-3টা অঙ্ক বাসার কাজ দেওয়া যায়, সমস্যা নেই, বুঝছেন? এই 4-5 একই রকম। মানে আমি চেষ্টা করব, সমস্যা নেই। আজকের দিনটাও হোমওয়ার্ক এইটাই থাকবে, ঠিক আছে? আর যদি একান্ত পারেন তাহলে এই দেখেন তো C5 যেটা আছে এটা একটু পড়াই দিই, ঠিক আছে? C5টা দেখতে পাচ্ছি অলমোস্ট সেম মনে হচ্ছে। এই C5টা একটু বাসার কাজ থাকবে তাহলে, ঠিক আছে? সবাই এই C2 র সাথে এই C5টাও করবেন, বুঝতে পারছেন? আমি C5টা বুঝাই দিই, তাহলে ওই ওই C2 আর বুঝাইতে ঠিক হবে আছে না। ম্যাডাম। C2 আর বুঝাইতে হবে না, ঠিক আছে? একটু দেখি সবাই তাহলে, যা সবাই একটু মনোযোগ দেন, এখন তো সবাই আছেন। দেখেন কি বলছে এখানে, দ্য ফলোয়িং শোজ দ্য পজিশন অফ ঢাকা লাইব্রেরি। এইখানেও দেখেন ফার্স্টে ক্যাপিটাল ফান্ড বের করা আছে 1.5 লাখ টাকা, হ্যাঁ এই পাশে হ্যাঁ সম্পদ এবং দায় বাদ দিয়ে ক্যাপিটাল ফান্ড বের করা আছে। তার মানে এটা একই রকম না? দেখেন আগের অঙ্কে যেমন ক্যাপিটাল ফান্ড বের করে দেওয়া আছে, এটাও বের করে দেওয়া আছে। তো আমার ক্যাপিটাল ফান্ডকে বের করতে হবে? অবশ্যই হবে না, ঠিক আছে? এখন আসেন তার পরবর্তী কাজে আমি একটু যাই। রিসিপ্ট সাইডে দেখেন ক্যাশ ইন হ্যান্ড আছে 5,000 টাকা। এটা কি আমাদের ওপেনিং সম্পদ? তাই বললাম না একটু আগে? জি ভাইয়া। এই দেখেন এই যে হ্যাঁ, ওপেনিং সম্পত্তির মধ্যে সেই 5,000 টাকা আছে। মানে এটা আমার অঙ্কে আর কোথাও আসবে না, কারণ এই যে আমরা যেটা ওয়ার্কিং করি বা 1 নাম্বার রিকোয়ারমেন্ট করি ওইটা করে দেওয়া আছে এবং ওর মধ্যে এটা নেওয়া আছে, এই জন্য এই ক্যাশ ইন হ্যান্ড আর কোথাও আসবে না। কারণ আমি আবারও বলছিলাম এই রিসিপ্ট অ্যান্ড পেমেন্টের এন্ট্রিগুলো সর্বোচ্চ একবার যাবে, ঠিক আছে? তাহলে ওইটা আর আসবে না। এবার আসেন এরপরে সাবস্ক্রিপশন আছে, এটা তো আয়। ডোনেশন আছে কয় টাকা দেখেন তো? 50,000। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, সেল অফ ওল্ড ফার্নিচার আর প্রসিড অফ লেকচার। দেখেন এই সবগুলো আয় শুধুমাত্র ডোনেশন ব্যতীত। কারণ ডোনেশনের অ্যামাউন্টটা দেখেন 50,000 আছে, বেশি আছে না বলেন? 2,000, 1,000 এমন থাকলে হ্যাঁ 5,000, 7,000 এরকম যদি থাকে, খুচরা থাকে, তখন আয় ধরবেন। আর অ্যামাউন্টটা যদি আমাদের বেশি থাকে তখন দায় পাশে বসাবেন, বুঝতে পারছেন? এই যে একটু আগে দেখালাম না ডোনেশনে বড় অ্যামাউন্ট দায়, তাহলে এই 50,000 টাকা দেখেন ক্যাপিটাল ফান্ডের সাথে যোগ করছে। এটা অ্যান্সারে খেয়াল করেন, এই যেখানে আমি মার্কিং করছি দেখেন, ক্যাপিটাল ফান্ডের সাথে ডোনেশন যোগ করছেন 50,000 দায় পাশে। ভাইয়া জি, 5,000 7,000ও কি ডোনেশনে আইতে আসবে? আমি আবারও বলতে শোনেন, ডোনেশনের কনসেপ্টটা হলো কি, এটা একটা বিতর্কিত কনসেপ্ট। মানে এই জিনিসটার কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট রেঞ্জ নাই যে 10,000-এর বেশি হলে দায় পাশে বসবে, 10,000-এর কম হলে আমার হলো আয় পাশে বসবে, এমন নির্দিষ্ট আমাদের হচ্ছে আইএস কর্তৃক নির্ধারিত নাই, বুঝছেন? তাহলে এইটার ক্ষেত্রে মূল কনসেপ্ট হলো যদি অ্যামাউন্টটা বেশি মনে হয় আপনার কাছে, সেটা আপনি দায় পাশে নেবেন। আর এই যে আমাদের এখন কোনো নির্দিষ্ট নাই, আপনি 7,000-কেও দায় পাশে রবিবার নিতে পারেন, 10,000-কেও দায় পাশে নিতে পারেন। আমার সাজেশন থাকবে এই ডোনেশন আপনি দায় পাশে নেন এবং আয় পাশে নেন, আপনি সুন্দর করে একটা নোট লিখবেন। যদি দায় পাশে নেন এটাকে ক্যাপিটালাইজেশন ধরছেন, কি ধরছেন? ক্যাপিটালাইজেশন এক্সপেন্স, ঠিক আছে? মানে মূলধন জাতীয় এক্সপেন্স ধরছেন, ব্যয় ধরছেন। আর যদি আপনি এটাকে আমাদের আয়ের মধ্যে নেন তখন লিখবেন রেভিনিউ, রেভিনিউ ইনকাম, ঠিক আছে? কথা বুঝাইতে পারছি? যদি হ্যাঁ এইটা নিয়ে কখনো কোনো কি করা যাবে না বলেন তো, কনফিউশনে থাকা যাবে না। আপনি আয়ের মধ্যে নিলেও হবে, দায়ের মধ্যে নিলেও হবে। তবে অ্যামাউন্টটা বড় থাকলে যে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, তখন আয়ের মধ্যে না নেওয়াটা বেটার, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ ওকে। ভাইয়া C2টা আরেকবার একটু দেখান তো। আচ্ছা C2, হ্যাঁ দেখেন তো C2 কি কি বলবেন বলেন। হ্যাঁ C2, ভাইয়া এখানে যে হ্যাঁ আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং স্যালারি এই যে বকেয়া ওই ওই C5 ওই বকেয়াটা এসে নিছে আপনার, কোথায় নিছে? ওপেনিংয়ে? মানে সমন্বয়টা দেয় নাই। বুঝি নাই। আমি C5 আমি পড়াচ্ছি মানে তো এখানে দেখি। তো আমরা এখানে C2 এর ভিতর যে আউটস্ট্যান্ডিং স্যালারি এটা সমন্বয় দিতেছে, আমরা 2বার নিছি, কিন্তু C5 এর ওইটা ইসের ভিতর দিয়ে দিছে। আচ্ছা আমি দেখি C5 আগে দেখি কি অবস্থা, আমি শেষ মানে করি, ঠিক আছে? আমি আগে C5 বলতে লাগি, দেখি কি অবস্থা, ঠিক আছে?
এখন দেখেন এখানে এই রিসিপ্ট সাইড কি হয়ে গেছে সবার? পেমেন্টে আসবো? হ্যাঁ ওকে। পেমেন্ট পাশে দেখেন স্যালারিজ, এটা তো ব্যয়। পারচেস অফ বুকস সম্পদ, লাইব্রেরির বই সম্পদ। রেন্ট অ্যান্ড ট্যাক্স যেটা হলো ব্যয়। এবারে আউটস্ট্যান্ডিং লাইবিলিটি, দেখেন আউটস্ট্যান্ডিং লাইবিলিটি কয় টাকা আছে? 5,000। 5,000 টাকা আছে, দেখছেন? আচ্ছা আর আমি বলছিলাম পেমেন্ট পাশে কোনো দায় থাকা মানে এটা ওপেনিংয়ে বসে। এই দেখেন ওপেনিং দায় পাশে 5,000 বসানো আছে, এটা কিন্তু অঙ্কের মধ্যে আর বসবে না আমাদের, ঠিক আছে? তারপর আসেন ইন্স্যুরেন্স প্রিমিয়াম, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এই দুইটাই ব্যয়। পারচেস অফ ফার্নিচার সম্পদ, ইনভেস্টমেন্ট সম্পদ। সান্ড্রি এক্সপেন্স মানে এস এক্সপেন্স বলতে সান্ড্রি এক্সপেন্স, এটা ব্যয়। তাহলে কোনটা কোন পাশে বসবে এই পর্যন্ত কি বুঝতে পারছেন, যেখানে কোনটা সম্পদ কোনটা ব্যয়? এবার আসি আমরা একটু সমন্বয় দেখি আপনি কি বলছেন, আবার একটু বলবেন আমি শেষ করার পরে, ঠিক আছে? এ নাম্বারে বলছে আউটস্ট্যান্ডিং সাবস্ক্রিপশন অ্যামাউন্ট টাকা 15,000। তাহলে সাবস্ক্রিপশনের সাথে বকেয়া যোগ করতে হবে, আউটস্ট্যান্ডিং মানে বকেয়া যোগ করবেন। আর খরচের বকেয়া দায় পাশে বসাবেন, সরি আয়ের বকেয়া সম্পদ পাশে বসাবেন। সাবস্ক্রিপশন বকেয়া সম্পদ। এবার আসেন 2 নাম্বারটা বলছে আউটস্ট্যান্ডিং লাইবিলিটি ফর এক্সপেন্স। তাহলে এটা কি এক্সপেন্সের বকেয়া বলছে, সান্ড্রি এক্সপেন্স। এইটাই বুঝি নাই যে আমি বলি একটু, আউটস্ট্যান্ডিং এর সাবস্ক্রিপশন যে বকেয়া এটা সম্পদ হইছে, হ্যাঁ এটাই বুঝি নাই। এটা এটা বোঝেন না কেন? এটা সাবস্ক্রিপশনের সাথে যোগ করবেন, ঠিক আছে? এই 15,000 না, হ্যাঁ। আর যোগ করে এটা মানে কি এটা যে সম্পদ দিছে, সম্পদ পাশে ওইটাই তো। আয়ের বকেয়া মানে কি বলেন তো? আপনি টাকা এখনো পান নাই তো, সামনে পাবেন, সম্পদ না বলেন? ভাই এই সাবস্ক্রিপশন এটা কি সেইটাই বুঝি নাই। ও সাবস্ক্রিপশন এটার চাঁদা, বাংলাটা কি? চাঁদা এই আমাদের, আপনি ও লাইব্রেরিতে যে বুঝছি। চাঁদা, এটা হচ্ছে আয়, ঠিক আছে ওদের। এই অঙ্কে সব জায়গায় সাবস্ক্রিপশন হ্যাঁ থাকবে, বুঝছি এবার। চাঁদা এটা ওদের আয়, ঠিক আছে? এবার আসেন আমাদের 3 নাম্বারটা বলছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যামাউন্টিং টাকা 300 ওয়াজ পেইড ইন অ্যাডভান্স। অ্যাডভান্স কি বাদ দিতে হয় না বলেন? আর ব্যয়ের অগ্রিম সম্পদ। তারপরে আসেন লাস্টেরটা বলছে ডেপ্রিসিয়েট বিল্ডিং 5%, লাইব্রেরি বুক 10%, ইনভেস্টমেন্টে 5%। 3টা অবচয় বলছে। তো অবচয় কাটতে পারবেন না সবাই? প্রশ্নে কোনো জি ঝামেলা আছে ভাইয়া। বলেন তো? পারা যাবে এটা? একই রকম না? জি ভাইয়া। ওকে। তাহলে বাসায় 2 নাম্বার তো ভাই 2 পিডিএফ দিবেন না? গ্রুপে দেওয়া আছে, একটু সামনে চেক করে দেখেন, ঠিক আছে? গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে? প্রিভিয়াস চেক করে দেখেন, এইটাও দেওয়া আছে, রুলসও দেওয়া আছে। তাহলে বাসার কাজ হলো আপনারা এই 5 নাম্বারটা করবেন, ঠিক আছে? আর তাহলে আজকে এখন আমি শেষ করব। এইটাও দেওয়া আছে, পিডিএফটা দেখে নেবেন। পরের ক্লাসে আমরা, পরের ক্লাসটা কেউ মিস করবেন না, ঠিক আছে? আমাদের পরের ক্লাসের যে ভাইয়া সূত্র আপনি জি বলেন। সূত্র যে পেজটা ছিল, সূত্র কি ওই জাস্ট একটা পেজই হ্যাঁ করিয়েছেন নাকি আরো ওইটুকুই আর করিয়েছেন? নাই, যা আছে সেইটুকুই, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে।